জনাব অ্যাডভোকেট রশিদ, আপনাকে যে প্রশ্নটা আমি শুরুতেই করতে চাচ্ছি, যে দুদিন আগে আপনার নামে একটা ফটো কার্ড আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে, এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, কর্পোরেশনে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে একসঙ্গে বেশ কয়েকজন দলীয় লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তো একটা দলীয় একটা রাজনৈতিক সরকার যখন আসে, তো তারা তো চাইতেই পারে যে তাদের যে নীতি আদর্শ সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো চলবে। এখানে উদ্বেগ আপনি কেন প্রকাশ করছেন? আচ্ছা, এটার মস্ত বড় কারণ হচ্ছে যে আপনি ধরেন এই কর্পোরেশন গুলিতে আপনি আপনার দলের অর্গানাইজিং সেক্রেটারি, আপনার দলের যুগ্ম সেক্রেটারি বা হোয়াট এভার, এদেরকে আপনি দিয়ে দিচ্ছেন। ওকে, এইগুলি হলো অনেক টেকনিক্যাল জায়গা। এক একটা ধরেন কর্পোরেশনে 10-20টা করে কলকারখানা আছে। এখন আপনি আপনার যদি অর্গানাইজিং সেক্রেটারিকে দিয়ে দেন, সে কি এই কলকারখানা বা কর্পোরেশন চালাতে পারবে? এই ধরেন কর্পোরেশনে যে নোটিং গুলি হয়, যেভাবে আহ, আপনার ফাইলস গুলি মুভ করে, এরা কি কোনোদিন ফাইল টাইল চালিয়েছে? চালায় নাই। সো কোয়েশ্চেন ইজ, আপনি এখানে কি করবেন? এই যে এই যারা পলিটিক্স দেখেন, এখন আমাদের এখানে এক সময় ছিল যখন শিক্ষিত লোকরা পলিটিক্স করতো, এখন ওই সময় নাই। এখন পলিটিক্স করে যে আমি কিভাবে বড় লোক হব, কিভাবে আমি বিএমডব্লিউ কিনবো, মার্সিডিজ কিনবো। সো যার কাছে রিক্সায় ওঠার পয়সা থাকে না, তারা গিয়ে পলিটিক্স করে এই পর্যায়ে যেতে চায়। সো আপনি যদি স্টুডেন্ট পলিটিক্সও আগে হতো না, শিক্ষিত ছেলেরা যারা খুব তাদের পিছে দৌড়াতো আগে, যে আসো তুমি এই জয়েন করো আমাদেরকে। এখন ধরেন আপনি ওদেরকে যদি দেন, তাহলে ওরা কি এই কর্পোরেশন গুলি চালাতে পারবে? যেখানে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলের লোকগুলি সবসময় চালিয়েছে। উনার আব্বার সময় তো এটা হয়নি, উনার আম্মার সময় এটা হয় নাই। তো এই জিনিসটা তো হচ্ছে মানে একদম খুবই ডেঞ্জারাস লেভেলের পলিটিসাইজেশন। সিমিলারলি আপনি দেখেন, আহ, আপনি ইউনিভার্সিটিতে প্রফেসরদেরকে আপনি দেন, অফকোর্স আপনার লোককে দেন। হ্যাঁ, ইমাজউদ্দিন সাহেবের মতন যদি শিক্ষিত লোক থাকে, বানান ভাইস চ্যান্সেলর। মনিরুজ্জামান আপনারই লোক, বানান। আমার তো সেখানে কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যাদেরকে দিচ্ছেন, ওদের কি এই লেভেল আছে? ভাইস চ্যান্সেলর হোক, ওরা কি আজকে যদি সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে যায়, ওদেরকে তো লেকচারার হিসাবেই নেবে না তারা। দিস ইজ দ্য রিজন যে আমাদের আজকে ঢাকা ইউনিভার্সিটি, যেটা অক্সফোর্ড অফ দ্য ইস্ট ছিল, সেটা হয়ে গেছে এখন অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন। আচ্ছা, আমি আপনার সঙ্গে একটু কুতর্ক করি, তাহলে হয়তো আলোচনাটা আপনি ভাববেন। দেখুন, আহ, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি পানি সম্পদ মন্ত্রণালয়, খুবই টেকনিক্যাল একটা মিনিস্ট্রি আইসিটি মন্ত্রণালয়, মন্ত্রণালয় যেটা মানে প্রযুক্তি মন্ত্রণালয়, অথবা ধরেন ধর্ম মন্ত্রণালয়। এগুলো তো ওই বিষয়ের জ্ঞান না থাকলেও আমরা তো প্রচুর লোককে এই সমস্ত মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব করতে দেখছি। এমনকি আমি যদি বলি প্রধানমন্ত্রী নিজেও, উনি তো কখনো প্রধানমন্ত্রী ছিলেন না। তারপরে ধরেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাননি, উনি তো আইনের লোক, আইনে পড়াশোনা করেছেন। তো এদের উপর যদি আপনি ভরসা করতে পারেন, তাহলে ওই কর্পোরেশন গুলোতে আপনি শীর্ষ পদে আপনি যদি একজন রাজনৈতিক লোককে দিই, সে আর কিছু না বুঝুক, এই সরকারের রাজনীতিটা তো বুঝতে পারবে, তাহলে সেটা কি আপনি একদম মানে ভয়ঙ্কর খারাপ হয়ে যাবে? না, কিছু হবে না। কর্পোরেশন তো চালাবে যারা ওই মিল কলকারখানা চালাচ্ছে, জিএম টিএম ডিজিএম, তারা চালাবে। আমি ধরেন অর্গানাইজিং সেক্রেটারি বিএনপির, আমি চেয়ারম্যান, আমিও চালাবো কি? আমি বলে দেবো খালি যে প্রত্যেক মাসে আমার 10 কোটি টাকা দরকার, এটা আমাকে দিয়ে যাবো, বাকি তোমাদের যা ইচ্ছা করো। আর ফাইল নিয়ে আসবে, সই করে দেবো, চলবে তো। না চলার তো কিছু নাই। আপনার পানি, এই যে মন্ত্রণালয়ের কথা বললেন, হ্যাঁ, ভেরি টেকনিক্যাল। কিন্তু এইখানে তো মন্ত্রী সাহেব ওইভাবে চালাচ্ছেন না, এটা তো চালাচ্ছে আপনার যারা এক্সপার্টস আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা এরা। এখন যদি মন্ত্রী সাহেব সেখানে বেশি মাতবরি করতে চান, তাহলে চলবে না। পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, দিস আর ভেরি টেকনিক্যাল থিংস, চলবে না। আপনি যদি এই যে টুকুরে দেশের না চলতেছে তো,
আজকে গ্যাস নাই, কালকে তেল নাই, পরশুদিন অমুক নাই। এই যে শেখ হাসিনার সময় আমরা বিদ্যুৎ যে পেতাম, এই বিদ্যুৎ কোথায় গেছে? এটা তো এমন না যে কেউ চুরি করে নিয়ে গেছে আমার বাসার থেকে। এই বিদ্যুৎ কোথায়? আমার এখানে তো লোডশেডিং ছিল না, গ্রামে পাওয়া যেত বিদ্যুৎ। এখন গ্রামে 2 ঘন্টা 3 ঘন্টার বেশি বিদ্যুৎ আসে না, থাকে না। কোথায় গেল? ওয়ের ইজ ইট? এটাই হলো আমার প্রশ্ন। আপনি বলবেন যে ওরা ওরা কি, ওরা কিচ্ছু না, আপনার মিসম্যানেজমেন্টের জন্য। আপনি আজকে দেখেন যে ধর এখন বলছেন যে 15-20 দিন লাগবে গ্যাস ঠিক হতে, মানুষ খাবে কি? আমি আজকেই দেখতেছিলাম টেলিভিশনে চ্যানেলে যে ধানমন্ডিতে তারা নাস্তা টাস্তা কিনে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, বিকজ রান্না করার কোনো স্কোপ নাই। এটা আমার আসে বাসায় কি করতে হতো? আমি যে আমি কিন্তু ধানমন্ডির আশপাশেই থাকি। আমার এখানে আমি আপনার একটা এক্সপিরিয়েন্স বলি। আমি নিজে মাঝে মাঝে রান্নাঘরে যাই, আমি রান্না করি। তো দেশালের কাঠি জ্বালিয়ে গ্যাসটা খুলে আমি কাঠিটা দিয়ে ধরানোর চেষ্টা করলাম, দেশালের কাঠি হাতেই পড়ে গেল, আগুন আর ধরলো না। বাসায়। এখন আমাকে আপনি একটা কথা বলেন তো দেখি, আপনি তো আইনজীবী, আপনি আইনের লোক, আমাকে একটা পরামর্শ দেন। আমি গত 2 মাস ধরে এরকম চলছে আমার, কিন্তু আমাকে কিন্তু গ্যাসের জন্য বিল দিতে হচ্ছে। তাহলে সরকারের কি উচিত হবে আমাকে গ্যাস না দিয়ে আমার কাছ থেকে বিল নেওয়াটা? না না, এইটাই তো হলো তফাৎ বিটুইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অ্যান্ড এ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে আপনাকে রিবেট দিয়ে দেবে, কোনো কিছু করবে। এখানে তো এগুলি হবে না। এটা তো আমাদের ভাগ্য ভালো যে ওই রেটেই নিচ্ছে। আমি আমার একটা ছোট এক্সপিরিয়েন্স বলি। আমাদের এখানে প্রিপেড ইলেকট্রিক মিটার, জি জি, আমার এখানে তাই। হ্যাঁ। এইটা কন্ট্রোল করে কখন কত দাম বাড়ায় না বাড়ায় কিছুই জানি না, বিকজ কম্পিউটার দিয়ে ওরা কন্ট্রোল করে। এখন একটু আগে আমাকে ফোন করে বলা হলো যে কার্ডে টাকা ভরা হয়েছে, কিন্তু ওই কার্ড মিটারে টাকা ভরতে পারতেছে না, কার্ড কাজ করছে না। কার্ড এখন গেছে ইলেকট্রিসিটি অফিসে, 400 টাকা লাগবে কার্ড আনতে। এর আগে জাস্ট লাস্ট উইক 2টা কার্ড করতে হয়েছে 800 টাকা দিয়ে। এইগুলি কি তামাশা না? এইগুলি এইগুলি তো লুট। এগুলি না, আমি ঠিক আছে দিচ্ছি, বাট ধরেন আরেকটা লোক, তাকে যদি আপনি বলেন যে সে মাসে 500 টাকার ইলেকট্রিসিটি খরচ করে, আর যদি 400 টাকা লাগে কার্ড চেঞ্জ করতে, তাহলে তার কি হবে? মানে গভর্নমেন্টের, শোনেন, গভর্নমেন্টের এই কোনো কিছু চিন্তা ভাবনা নাই জনগণ এর জন্য। গভর্নমেন্ট চিন্তাই করে না, একদমই চিন্তা করে না। এরা চিন্তা করে শুধু নিজেদের জন্য, নিজের লোকদেরকে প্রোভাইড করতে হবে সবখানে। বুঝছি, এটা চলছে, এটা চলবে। কাজে আপনার ইউনিভার্সিটি অক্সফোর্ড অফ দ্য ইস্ট হ্যাজ বিকাম অক্সফোর্ড অফ দ্য ডাস্টবিন হবে। আরো ইউনিভার্সিটিজ, আপনার লোকজনের তো আপনার 500-র মধ্যে তো একটা আসে না, 500 ইউনিভার্সিটির মধ্যে আপনি নাই। আপনি আছেন কোথায়? আজকে আপনি আজকে ওই গোরের সাথে আলাপ হয়েছে যে আমেরিকানস উইল কাম এন্ড ইনভেস্ট, ওরা অনেক ইনভেস্টমেন্ট করতে চায়, প্রধানমন্ত্রীর সাথে আলাপ হয়েছে, কিছু না, একটা ডলারও আসবে না। এইগুলি হলো নাইসিসিটিস। এখন প্রাইম মিনিস্টারকে কি বলবে? কালকে খলিলুর সাথে যে আলাপ করেছে, ওইগুলি আর আলাপ না করে ওনাকে বলেছে আমরা ইনভেস্টমেন্ট করতে চাই, অমুক করতে চাই। তো আপনার এয়ারপোর্টে ভিসা ছাড়া বলা আছে ইনভেস্টার্স ক্যান কাম উইদাউট ভিসা, এয়ারপোর্টে দেওয়া হবে। আমাকে ইনভেস্টার্সরা বলেছে, বিদেশি, বলে এয়ারপোর্টে ভিসা নিতে 2 ঘন্টা বসে থাকতে হয়, 2 আওয়ার্স লাগায় ভিসা দিতে। আপনি এটাকে ঠিক করেন না কেন? কোনো প্রবলেম নাই, আপনি বলে দেবেন অনলাইন, ভেরি সিম্পল প্রসেস, এটা করবেন, আপনার ফোনে থাকবে, আইসা এখানে দেখাবেন, সে আপনাকে স্ট্যাম্প করে দেবে, বলবে এতদিনের জন্য দিয়ে দেবেন, হয়ে গেল। 2 ঘন্টা বসবে কেন? আপনার যা ফিস দরকার ফিস নিয়ে নেন ক্যাশে, অসুবিধা নাই। আপনি আপনি এর জন্য কি বলবেন? এটা কি আসলে মানে তারা কাজটা পারে না, মানে অযোগ্য, নাকি তারা পারে কিন্তু করে না? সিস্টেমের প্রবলেম, ইটস এ সিস্টেমিক প্রবলেম। আপনি সিস্টেমগুলি ঠিক করে দেন, অটো সিস্টেমে চলবে। আর এখন তো ইটস ভেরি ইজি, টেকনোলজি আছে তো, আপনাকে এত কিছু তো করতে হবে না, একদম 2-3 মিনিটে ক্লিয়ার করেন। আপনাকে ইমিগ্রেশনে গিয়ে দাঁড়াবেন কেন? আপনি বাংলাদেশি, আপনি দেখাবেন আর ভিতরে ঢুকে যাবেন, আপনার তো কিছুই লাগবে না।
সো এই জিনিসগুলি সিস্টেমের প্রবলেম। জাস্ট চেঞ্জ দ্য সিস্টেম, সিস্টেম ঠিক করেন। সিস্টেম ঠিক করবে কে? সিস্টেম ঠিক করতে গেলে আপনার যে আয় হয় না, যদি আপনি সিস্টেম ঠিকই করে ফেলেন আপনার তো কোনো আয়টাই হবে না, তখন সমস্যা আছে। হ্যাঁ, এইটা একটা বড় সমস্যা। তো উই আর ভেরি কারাপ্ট কান্ট্রি, অনেক কারাপ্ট আমরা, কি তাহলে করবো না। এখানে একটা কথা আমি আপনার কাছে মানে আসলে বলতে চাচ্ছি যে আপনি তাহলে আহ কি পরিবর্তন, ইতিবাচক কোনো পরিবর্তন দেখছেন না এই মুহূর্তে? গভর্নমেন্টের মধ্যে কোনো ধরনের পরিবর্তন? জি 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 না জি না জি। না 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 না, পরিবর্তন করার মতন এই গভর্নমেন্ট না তো। বিকজ এই গভর্নমেন্টের ক্যাবিনেট যেটা আছে এর মধ্যে কোনো ডেপথ নাই, ক্যাপাসিটি নাই টু ব্রিং ইন চেঞ্জেস। প্রশ্নই ওঠে না। আপনি বাজেট দেখেন, আজ আপনি ফরেন মিনিস্ট্রি দেখেন, কালকে এই যে 2 দিন এই যে ওদের যে মিটিং হয়েছে, পার্লামেন্টারি কমিটির যে মিটিং হয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যে শশী থারুর যেটা প্রিসাইড করেছে, সেখানে তারা বলছে যে গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এইটা নিয়ে তো আমাদের আলাপ করা দরকার। দরকার তো আমার আলাপ করা। ওর আগে তো ওইটার একটা কমিটি আছে, কমিটি আসবে, বসবে, তারপরে আপনি এটা নিয়ে এগোবেন। তো আমরা কি আলাপ করছি, উদ্যোগ নিচ্ছি? আমরা তো উদ্যোগ নিচ্ছি না। আমরা তো বলছি ইন্ডিয়াকে, আমি বড় পাওয়ার, বাংলাদেশ ইজ আ মাচ বিগার পাওয়ার দেন ইন্ডিয়া। আমার কাছে যা আছে ইন্ডিয়ার কাছে নাই। আমাদের অবস্থা, ওরা আচ্ছা বলেছে কমিটি মিটিং 2 দিন আগে, ওই 2 দিন জি আগে। আরো দেখেন আমরা কিভাবে জিনিসগুলি ইয়ে করি। ওইখানে যে লিখিত রেজলিউশন হয়েছে সেখানে বলা হয়েছে শেখ হাসিনার ব্যাপারে ওই ইয়ে যে আপনার এইটা নিয়ে কথা উঠেছিল, ওই এক্সট্রাডিশন, ওরা বলেছে আমরা এক্সামিন করতে, কিন্তু এক্সট্রাডিশন তো হবে না, ওইটা আইনে কভার করে না ওই ট্রিটিতে। তারপরে তারা ওই বলেছে যে না না, আমরা তো শেখ হাসিনাকে পলিটিক্স করার জন্য, আহ, আরেক দেশে পলিটিক্স করার জন্য আমরা অনুমতি দিচ্ছি না। হ্যাঁ, এইটাকে তারা ট্রান্সলেট করেছে যে বাংলাদেশে। নো, ল্যাঙ্গুয়েজটা হলো এনাদার কান্ট্রি, আরেকটি দেশে। তো বাংলাদেশ ইজ নট আরেকটি দেশ ফর শেখ হাসিনা, ওইটা শেখ হাসিনার দেশ তো বাংলাদেশ। তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি মিস ইন্টারপ্রেট করুন, ওইখানে শব্দ হচ্ছে এনাদার কান্ট্রি তে পলিটিক্স করার জন্য, কিন্তু শেখ হাসিনার তো বাংলাদেশ ইজ হার কান্ট্রি, ইট ইজ নট এনাদার হুম, কান্ট্রি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা সব পত্রিকা হেডলাইন করে দিয়েছি। হ্যাঁ, এসব বোগাস কথাবার্তা, মানে আমাদের তো বুঝ সুঝের খুব অভাব আছে। আই এম সরি টু সে দিস, বাট দিস ইজ হোয়াট ইট ইজ। ওদের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এনাদার কান্ট্রি, ইন্টারপ্রেট করেন এনাদার কান্ট্রি। শেখ হাসিনা, বাংলাদেশ কি শেখ হাসিনার কান্ট্রি না? সে কি নেপালে গিয়ে হস্তক্ষেপ করবে? নো, ইটস এ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ দে হ্যাভ ইউজ, যে ওরা ডাইরেক্ট না বলে যে শেখ হাসিনা তো করতেই পারে, এই জন্য এনাদার কান্ট্রি। অ্যানাদার কান্ট্রিটা কি শেখ হাসিনার জন্য অ্যানাদার কান্ট্রি নাকি হোস্ট কান্ট্রির জন্য অ্যানাদার? ইট ক্যান বি এনি আদার কান্ট্রি এক্সেপ্ট বাংলাদেশ। হুম। বাংলাদেশ, বিকজ শেখ হাসিনার কান্ট্রি তো বাংলাদেশ। শেখ হাসিনা তো অ্যানাউন্স করেছে আই এম গোয়িং ব্যাক টু বাংলাদেশ। শেখ হাসিনা তো আর ইন্ডিয়াতে আপনার কি মনে হয়, কি মনে হয় শেখ হাসিনার এই যে অ্যানাউন্সমেন্ট, এটা কি পলিটিক্যাল নাকি আপনি মনে করেন যে তার আসার কোনো শি ইজ গোয়িং টু কাম, সে আসবে। দিস ইজ নট এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি যেটা আইসিটির ইয়ে বা এরা যেটা বলছে। নো নো নো, শি ইজ গোয়িং টু কাম, দিস ইজ এ স্টেটমেন্ট দ্যাট শি ইজ মেড। এবং এমনও হতে পারে যে ডিসেম্বরের আগেও চলে আসতে পারে। এমনও হতে পারে যে উনি 16ই ডিসেম্বর বলেছেন, হয়তো 16ই ডিসেম্বরে উনি আসতে পারেন, বিকজ 16ই ডিসেম্বর তো বাংলাদেশের লিবারেশন ডে, তাই না? জি। লিবারেশন ডে না? তো মেবি শি থিংস দ্যাট আমি ডিসেম্বরে যাব, 16ই ডিসেম্বরে যাব, বাংলাদেশকে লিবারেট করব। হয়তো ডিসেম্বরের হুম। এই ডেট, এটা খেয়াল রাখতে হবে। দিস কুড বি আর পলিটিক্যাল ইয়ে, যে 16ই ডিসেম্বরে যাব, যেদিন বাংলাদেশ লিবারেট হয়েছে আমি আবার বাংলাদেশকে লিবারেট করব। কিন্তু জুলাই উনি যদি আসেন তাহলে আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি যে উনি আসছেন, তাহলে তার আফটার এফেক্ট কি হতে পারে দেশে?
আচ্ছা শুনেন, শেখ হাসিনার অনেক, এখানে আওয়ামী লীগের তো অনেক লোক আছে, এখানে মুক্তিযুদ্ধের পক্ষে লোক আছে, এবং ইন্ডিয়াও সেদিন যে মিটিং করেছে তাদের তাদেরও কথা হচ্ছে দ্যাট দে উইল সাপোর্ট মুক্তিযুদ্ধ, এবং ওই ওই যে আমাদের যে লিবারেশন ওয়ারের যেসব ডিক্লারেশন আছে ওইগুলি সাপোর্ট করবে। তো এই জিনিসগুলি যে তারা এফার্ম করছে, এমনি তো করছে না। এই জন্যই আমি বলি দ্যাট গভর্নমেন্ট, বাংলাদেশের জন্য ভালো হবে যদি গভর্নমেন্ট নিজে ইন্ডিয়ার সাথে কথা বলে যে উনি আসতে চান, তো উনার সাথে ইন্ডিয়া কথা বলবে, বাংলাদেশ কথা বলবে, বলে কিভাবে আসবেন। বিকজ উনার আশা তো ইজ নট দ্যাট মোহসিন রশিদ প্লেনে উঠলো আর চলে আসলো, এত সোজা না তো। আপনি তো ওনাকে C-130-তে চার্টার্ড প্লেনে নিয়ে গিয়ে প্রাইম মিনিস্টার হিসাবে রেখে এসেছেন, ওনাকে ইন্ডিয়ান ইউনিয়ন গভর্নমেন্ট ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে রিসিভ করেছে, সেখানে একজন মন্ত্রী রিসিভ করেছে। এই জিনিসগুলি তো খেয়াল রাখতে হবে। ওনার সিকিউরিটি কে দেবে? শেখ হাসিনা কি বাংলাদেশ আর্মিকে বা বাংলাদেশ ইসেকে কি উনি বিশ্বাস করে যে এরা সিকিউরিটি দিতে পারবে? যারা তখন দেয় নেই, কনস্পিরেসি করেছে, ওরা কি পারবে? তাহলে সিকিউরিটি কিভাবে প্রোভাইড করা হবে? কি এখানে কোনো ইন্টারন্যাশনাল ফোর্স ওনাকে সিকিউরিটি প্রোভাইড করবে, না দ্য ইন্ডিয়ানস উইল প্রোভাইড হার সিকিউরিটি? উনি আসলে কিভাবে আসবেন? প্লেনে আসবেন না বর্ডার দিয়ে আসবেন? একটা দুইটা কথা না তো, অনেক কিছু কনসিডারেশনে এনে জিনিসটা হবে। সো এইটা যে এরা যে মনে করছে, এই জন্য আমি বলি প্লিজ টক টু দ্য ইন্ডিয়ানস, টক টু শেখ হাসিনা, দেখেন কিভাবে আসবে উনি। যদি লোক, অনেক লোক যদি হয়ে যায় তো একটা সুনামির মতন রেভলিউশন হয়ে যাবে দেশে। আমি জানি না যারা এই অফিস হোল্ডার্স আছে তারা কি অফিস করতে পারবেন কি না, না কি হবে যদি জুলাইতে এত কম ইসে যদি হয়, এখানে তো বিরাট কিছু হয়ে যাবে। আবার শেখ হাসিনা কি ধরনের নির্দেশ দেন ওনার লোকজনকে, যে কিভাবে তোমরা আসবা, কোথায় তুমি আসবা, কি নিয়ে আসবা, সাথে কি থাকবে আমাকে প্রোটেক্ট করার জন্য। তারপরে উনি নির্দেশ এইটাও তো দিতে পারেন যে পুলিশকে নির্দেশ দিতে পারেন, আমলাকে নির্দেশ দিতে পারেন যে তোমরা অমুক অমুক জিনিস মানবে না, তোমরা এইভাবে করবা, সর্ট অফ ডিসওবিডিয়েন্স, সিভিল ডিসওবিডিয়েন্সের কলও দিতে পারেন। আমি জানি না, আমি বেশি বললে আবার মনে করবে যে আমি হিন্টস দিচ্ছি। নো নো নো, আই এম নট গিভিং এনি হিন্ট, এখানে আমি বেশি বলতে চাই না। বাট অনেক কনসিডারেশন আছে শেখ হাসিনার আশা, আমরা আশা। মানে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে। আপনি নিজে একজন আইনজীবী এবং আইনের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো বুঝেন, কিন্তু আমরা দেখলাম মাঝখানে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা বিবৃতিতে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, এবং তারা সেখানে বলেছে যে আমাদের যে ICT আছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, তাদের বিচারের মানদণ্ড নিয়ে তারা প্রশ্ন করেছে। তো এই যে মানদণ্ড নিয়ে প্রশ্ন তোলাটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে যখন শেখ হাসিনার আমলে যখন ICT ছিল তখনও এই মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছিল। আপনি আসলে কি আপনার কাছে এটা কি মনে হয়, এটা আসলে কি? আমি তো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এটা নিয়ে রিট করেছি, আমাকে তারা হারিয়ে দিয়েছে। আমি এখানে বলেছি, কোর্টে বলেছি যে দেখেন আমাকে হারায় দেন, কোনো অসুবিধা নাই, আমি না হয় আপিল করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যিনারা আছেন ওনাদের বিরুদ্ধেও যদি আমি ব্যবহার করি চেঞ্জ করে, অ্যামেন্ডমেন্ট করে, তাহলে কি হবে? নাও কামিং ব্যাক টু ইট, সি আমেরিকান অ্যাম্বাসেডর ছিল একজন, সে এখানে মিস্টার র্যাপ না কি নাম ছিল, উনি এখানে এসে তখন শেখ হাসিনার সময় এসে বলেছেন পদ্ধতি ঠিক না, এটা ঠিক হচ্ছে না। হিউম্যান রাইটস ওয়াচ সবাই বলেছে, সবাই, অল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তখনও বলেছে, এখনো বলছে। কেন? আমি বলি আপনাকে, এইটা করা হয়েছিল একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই ICT দেখেন 5ই জুলাই না 15 জুলাই সংবিধানের প্রথম এমেন্ডমেন্টটা আসে, এমেন্ডমেন্ট দিয়ে 47(3) অ্যাড করা হয় আর্টিকেল, যেখানে বলা হয় যে এরকম বিচার হবে, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তার 5 দিন পর একটি ট্রাইব্যুনাল সৃষ্টি করা হয়, কবে? 73-এ। আমরা
73-এ এইটা হওয়ার আগে আমরা 73-এ দিল্লিতে এগ্রিমেন্ট করে আমরা 90,000 POWs দেরকে পাঠিয়ে দিলাম পাকিস্তানে, রেখে দিলাম 195 এবং যদি আপনি প্রিএম্বল দেখেন এই আইনের, ওইখানে ওই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের সাথে লিঙ্ক করা আছে, মিনিং যে এটা 195 যেটা রেখে দিয়েছে ওদের জন্য। আমরা 1974-এ দিল্লি এগ্রিমেন্ট করে ওদেরকে বললাম যে তোমাদেরকে আমরা মাফ করে দিলাম, ক্লেমেন্সি দিয়ে দিলাম, যাও চলে যাও, সবাইকে ছেড়ে দিলাম, আর এটার কোনো কার্যকারিতা রইল না আইসিটির। তো আমরা এইটাকে অপব্যবহার করে আসতেছি এখন। আচ্ছা, এই যে মেজর যাকে অ্যারেস্ট করা হয়েছে ওই জিয়াউর রহমানকে গুলি মারার জন্য, যে ডেজার্টার হিসাবে তার ট্রায়াল চলছে, ওর কি দরকার? ওর আইসিটিতে কি করছে সে যে ওকে আইসিটিতে নিলেন? ফরওয়ার্ড এই যে ইচ্ছা, আপনি একে কেন আইসিটিতে নিলেন? এই লতিফ সিদ্দিকীকে ফরওয়ার্ড ডিড ইউ টেক? লতিফ সিদ্দিকী তো ক্যাবিনেটেও ছিল না, কোনো কিছুই করে নাই, কেন নিলেন লতিফ সিদ্দিকীকে বলেন? এইসব ফাইজলামি করার একটা লিমিট আছে, বুঝছেন? আমরা লিমিটের বাইরে চলে যাচ্ছি একদম। কাজে এইটার একটা রিপারকাশন তো আছেই, ওইটা হবে, আমাদেরকে ফেস করতে হবে। আমরা যারা নিরহ নাগরিক, আমাদের জন্য অসুবিধা হবে। ইট ইজ ইললিগাল, আনকনস্টিটিউশনাল আইসিটি। জি, আমি হারি, ধন্যবাদ। জি জি, আপনি কি বলছিলেন আপনি শেষ করেন। আমি বললাম যে আমি হারি বা জিতি, আমি তো চ্যালেঞ্জ করছি সবাইকে বাঁচানোর জন্য, দেশকে ঠিক রাখার জন্য। দেখেন 106 করলাম, হ্যাঁ 106 রেকর্ডে নাই, সুপ্রিম কোর্টের কাছে নাই এটা, হ্যাঁ হারাই দিল, অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত হারাই দিল, রিভিউ করে ছেড়ে দেব, কোনো সময় সুযোগ হলে এইগুলি আবার ঘাটাঘাটি হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট মহসিন রশিদ। প্রিয় দর্শক, আপনারা অ্যাডভোকেট মহসিন রশিদের বক্তব্য শুনলেন। একটা বিষয় কিন্তু আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই, যে আপনারা অনেক কিছু করতে পারেন, সরকারকে বলছি, বিচার বিভাগ, আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু এই দিনটাই তো শেষ দিন না। এই বিচার আপনারা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে দেশের মানুষ, বিদেশের মানুষ, আইনের মানুষ যারা আছেন তারা কিন্তু আলোচনা করবেন, এবং সেই আলোচনায় যদি আপনাদের অবস্থানটা সুস্পষ্ট না হয়, যৌক্তিক না হয়, তখন একবার চিন্তা করে দেখবেন তখন আপনাদের নেতারা কি বলবেন। আমাদের সমস্যা একটাই, আমরা মনে করি আজকের দিনটাই বোধহয় শেষ দিন, কিন্তু আজকের দিনটা শেষ দিন নয়। ওই সময়কার যে বিচার পদ্ধতি সেটা নিয়ে তারাও কিন্তু সন্দেহ প্রকাশ করেছিল, এবং তারা অতটা সন্তুষ্ট হতে পারে। তো আমরা দেখছি যে ওই সময়েও পারছে না এই আদালতটা সন্তুষ্ট করতে আন্তর্জাতিক মাধ্যমকে, এই সময়েও পারছে না। তাহলে এই আদালতটা কি? আর এই আদালতটা নিয়ে সবারই তো সন্দেহ, বিশেষ করে আন্তর্জাতিক মহলে এত সন্দেহ কেন? সন্দেহ কেন? আচ্ছা, প্রথমত কামাল ভাই, আওয়ামী লীগের সময় যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য এই আদালতটি, ট্রাইব্যুনালটি স্থাপিত হয় এবং সেটা দুটো করা হলো পরপর, তখন অনেক ধরনের প্রশ্ন উঠেছিল, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এটা সত্য কথা। এবং যে প্রক্রিয়া যুদ্ধাপরাধীর বিচার হয়েছে, আমি বলবো যে অস্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে নিশ্চয়ই তা নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ছিল, এবং প্রশ্ন উঠেছিল সাবেক বিচারপতি ট্রাইব্যুনালের তার স্কাইপি কথোপকথন যেটা লিক হয়েছিল সেটি নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেই পরিমাণ অস্বচ্ছতা ছিল তার তো অনেক পরিমাণ অস্বচ্ছতা এই মুহূর্তে। প্রথম কথা হচ্ছে এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের জন্য। এখানে আপনি বলুন যে 5 আগস্টে, অবশ্যই 5 আগস্ট আন্দোলন কেন্দ্র করে অনেক মানুষ নিহত হয়েছে, নিঃসন্দেহে। কারা মেরেছে, কে কতজনকে মেরেছে, কার গুলিতে মেরেছে, সেটি অন্য বিতর্ক। কিন্তু এই যে সংঘাতটি, এই যে সংঘর্ষ বা অভ্যুত্থান, তাকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে তার বিচার এই আদালত হবে কেন? শেখ হাসিনা যদি দায়ী হয়ে থাকেন, শেখ হাসিনার ক্যাবিনেটে যারা ছিলেন, দলে যারা ছিলেন, তাদের বিচার অবশ্যই হতে পারে, এবং সেটি একাধিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেও হতে পারে, 10টা ট্রাইব্যুনাল প্রয়োজনে গঠন হতে পারে। এইখানে কেন? এই কথাগুলো যদিও পুরনো, আপনি প্রশ্ন করছেন বিধায় আমি আবারও বলছি,
সমস্ত মানে সম্পূর্ণ ইন্টেনশনালি এই ট্রাইব্যুনালে ওই 5 আগস্টকে কেন্দ্র করে যেই ঘটনাগুলো ঘটেছে তার বিচার এখানে করা হচ্ছে। কার বিচার? মূলত শেখ হাসিনার বিচার। শেখ হাসিনা যুদ্ধ অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করেছিলেন। শেখ হাসিনাকেই এই ট্রাইব্যুনালে ফাঁসি দিতে হবে। যুদ্ধ অপরাধের বিচারের সময় বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তাজুল ইসলাম, চিফ মানে বাদী পক্ষের প্রধান কৌশলী ছিলেন। তাকে পরবর্তীতে 24-এর পরে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করা হলো রাষ্ট্রপক্ষের। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। একই ট্রাইব্যুনালে যখন যুদ্ধাপরাধের বিচার জন্য তিনি ছিলেন বিবাদী পক্ষের প্রধান আইনজীবী, সেখানে তিনি ওই ট্রাইব্যুনালে যখন অন্যান্য যুদ্ধাপরাধের বিচার চলছে, এখন তো চলমান অনেক মামলা, রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রধান প্রকৌশলী তিনি হন কিভাবে? অতএব প্রথমত হচ্ছে এখানে শেখ হাসিনা বিচার হতে পারে এই প্রশ্ন অনেকে তুলেছেন। অ্যাডভোকেট ফজলুর রহমান থেকে শুরু করে অ্যাডভোকেট মোহসেন রশিদ থেকে শুরু করে অনেকেই তুলেছেন। তারও আগে থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি তুলছিলাম, আমি একজন ক্ষুদ্র জ্ঞানের মানুষ। এবং চিফ প্রসিকিউটরের কথা বললাম টবি ক্যাডম্যান, যিনি এই ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের যারা আইনজীবী ছিলেন, কৌশলী ছিলেন, তাদের পরামর্শক হয়ে প্রধান পরামর্শক হয়ে আসতে চেয়েছিলেন সরকারের সময়, তাকে আসতে দেওয়া হয়নি। যুদ্ধাপরাধীদের প্রধান মানে আইনজীবীদের প্রধান কৌশলী হিসেবে সেই টবি ক্যাডম্যান এই ট্রাইব্যুনালে যেখানে কিনা শেখ হাসিনা বিচার চলছে, সেই ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রধান কৌশলী হয়ে এলেন। এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। পরবর্তীতে নানান বিতর্ক জায়গা দেখে তিনি কিন্তু চলে গেছেন, তার মেয়াদ বাড়াতে চেয়েছিল ইউনূস সরকার, তিনি থাকতে চাননি। তখন তারও একটা পার্সোনাল একটা ইন্টিগ্রিটি আছে, তিনি এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন বিষয় হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ একটি বিবৃতি দিয়েছে। এই ধরনের একটি বিবৃতি কদিন আগে 5টি সংগঠন দিয়েছিল, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এরকম আরো 2টি সংগঠন, আন্তর্জাতিক সংগঠন। তারা দিয়েছিল যে এই ট্রাইব্যুনালের যে শাপলা চত্বর হত্যা মামলার অভিযোগপত্র দায়ের করা হতে যাচ্ছে, সেখানে ফারজাপা মোজাম্মেল বাবুদেরকে ঢুকানো হয়েছে এবং তারা স্পষ্ট করে বলেছেন যে এই ট্রাইব্যুনালে এই মামলা দেওয়ার মানে হচ্ছে তাদের তো জামিন হচ্ছে না গত 22 মাস 24 মাস ধরে, যাতে স্থায়ীভাবে তারা কারারুদ্ধ থাকতে পারে। তখন আইসিটিতে যে মামলাগুলো গেছে সেখান থেকে কারোর আজ পর্যন্ত জামিন হয়নি। 5টি সংগঠন বিবৃতি দেওয়ার পরে আজকে হিউম্যান রাইটস ওয়াচ আবারও আলাদাভাবে বিবৃতি দিল। অতএব এটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ আছে। এবং আমি আপনাকে বলি, law-info.com সুইজারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, মিডিয়া সংস্থা, যেখানে হার্ভার্ড ইনস্টিটিউট থেকে শুরু করে বিশ্বের আন্তর্জাতিক কয়েকটি সংগঠন তাদেরকে সহযোগী হিসেবে কাজ করে, তাদের সাথে কাজ করে। তারা গত পরশুদিন একটা বিবৃতি না, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে যে এই যে আসামির অনুপস্থিত বিচার, এটা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। তারা লেবাননের একটি কোর্টের এই বিশেষ ট্রাইব্যুনালের একটি এক্সাম্পল নিয়ে এসেছে যে পৃথিবীর আর কোন রাষ্ট্রে, আর কোন ট্রাইব্যুনালে আসামিদের অনুপস্থিতি বিচার হয়নি, তেমন কোনো রেকর্ড নেই, এক্সেপ্ট লেবাননের ওই কোর্ট ছাড়া। তাও ওই কোর্টে এমন বিধান আছে যে আসামিরা ফিরে পলাতক থাকার পরে যদি একটা সময় আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় ফিরে আসে, তখন পূর্ণাঙ্গভাবে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর আরো এক্সাম্পল তুলে ধরেছে যা এই আদালতের ক্ষেত্রে নেই। অতএব এটি নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট সুযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে দারুণভাবে মানে অসম্ভবভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। সো কি কারণে এটি হচ্ছে আমরা সবাই জানি, যা হচ্ছে সব আইসিটিতে। এবং আমি একটা কথা বলে রাখি আপনাকে, ইউনূস সরকারের সময় থেকে তো এটি শুরু হয়েছে, এখনো তার কন্টিনিউশন রয়েছে। আমার ধারণা তারেক রহমানকে বিপদে ফেলার জন্য এই কাজগুলো পেছন থেকে কেউ না কেউ করছে, তাকে প্রভাবিত করছে, হয়তো তিনি বুঝতে পারছেন না। এবং এই খেসারতটা বিএনপিকে দিতে হবে। জনক্ষোভ যখন সৃষ্টি হবে তখন তো আর পেছনে কে কাজ করছে মানুষ দেখবে না, তখন আলটিমেটলি দায় দায়িত্ব তারেক রহমানের উপরেই যাবে। দেখুন, এটা একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, নামে আন্তর্জাতিক আছে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে যদি এর বিচারের যে মানদণ্ড সেটা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেটা কি আন্তর্জাতিক পর্যায়ে এই সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করবে না? কিন্তু বলার অপেক্ষা রাখেন না। আপনার একটা
ভালো কথা মনে করিয়ে দিয়েছেন আপনি। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল আর ট্রাইব্যুনাল। তো এখানে আন্তর্জাতিক যুদ্ধটা কোত্থেকে এলো? 5ই আগস্টকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, আবার শাপলা চত্বরকে কেন্দ্র করে নতুন করে অভিযোগপত্র দেওয়া হয়েছে, এখানে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ কোথায় হলো? আন্তর্জাতিক যুদ্ধাপরাধ কোথায় হলো? এটা দেশের মধ্যে, দেশের অভ্যন্তরীণ নানান ধরনের সংঘাত সংঘর্ষ, সেটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে ক্রিয়াপদার্থ বলতে কি বোঝায়? যেমন রাজাকারদের ফাঁসির জন্য বা বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল 73-এ, তাই না? 71-এ আমাদের যুদ্ধটা ছিল আন্তর্জাতিক পর্যায়ে, আরেকটা রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের যুদ্ধ হয়েছিল, একটা জনযুদ্ধ। সেই কারণে তাদের যারা অপরাধী, মানে সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী, তাদের সদস্যদের বিচার, কিংবা তাদের সহযোগী হিসেবে এদেশের দোসরদের বিচার, এইখানে আন্তর্জাতিক অপরাধটা কোথায় হলো? আমরা বড়জোর বলতে পারি যে আওয়ামী গোষ্ঠীর সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে অন্য বিরোধী দলের বা ছাত্রদের বা জনগণের, কিন্তু এটা তো ইন্টারনাল, এটা ইন্টারন্যাশনাল কিভাবে হয়? আমার তো মাথায় ঢোকে না। জি। আচ্ছা, আরেকটা বিষয়, এই মুহূর্তে যে আমাদের রাষ্ট্রপতি নেই, উনি পদত্যাগ করে চলে গেছেন, একজন ভারপ্রাপ্ত চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। কিন্তু আমাদের তো নিয়ম অনুযায়ী 3 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা নিয়ে এর মধ্যে আলোচনা হচ্ছে, নানা জনের নাম আসছে, এর নাম ওর নাম আসছে, কিছু নাম সিরিয়াসলি আসছে, কিছু নাম ফান করে আসছে, নানাভাবে নতুন নতুন নাম আমরা শুনতে পাচ্ছি। তো সবচেয়ে বেশি আমরা শুনতে পেলাম যে বিএনপি যে স্থায়ী কমিটি, সেখান থেকে হয়তো কাউকে দেওয়া হবে, রাজনৈতিক ভাবেই এটা পদটা পূরণ করা হবে, এরকম বলা বলি হচ্ছিল। এর মধ্যে হঠাৎ করে দেখলাম বিভিন্ন গ্রুপ, তারা তাদের মতো করে নানা রকম মতলব নিয়ে মাঠে নেমে গেছে। সবশেষে আজকে দেখলাম দৈনিক ইত্তেফাক, ইত্তেফাক তো একটা বড় পত্রিকা, প্রভাবশালী পত্রিকা, দৈনিক ইত্তেফাক একটা নিউজ করেছে, যার শিরোনাম হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচন আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি এটা নিউজটা পড়লাম, পরে আমি বুঝতে পারলাম না এটা কার আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কি রিপোর্টারের সঙ্গে রিপোর্টারের বসের আলোচনা হলো, নাকি রিপোর্টার নিজে নিজে আলোচনা করলেন? হ্যাঁ। আমি এই পর্যন্ত কারোর কাছে শুনলাম না। তো তো হতেও পারে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, উনি হয়তো সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছেন, কিন্তু উনি রাষ্ট্রপ্রধান হিসেবে নিরপেক্ষতার পরিচয় দিতে হয়তো বা পারবেন, যদিও তার নিরপেক্ষতার কোনো নমুনা 18 মাসে আমি দেখিনি, আপনি দেখেছেন কিনা বলতে পারবো না। তো এই যে বিষয়টা, 1 নম্বর আমার প্রশ্ন হলো যে ইত্তেফাক হঠাৎ করে এই ধরনের একটা নিউজ কেন তারা দিল, মতলবটা কি হতে পারে, নাকি বাস্তবেই এমন সম্ভাবনা আপনি দেখছেন? আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা তো লুকিয়ে আছে। দর্শক সম্ভবত এর মধ্যে পিক করেছে, মতলব শব্দটা ইউজ করেছেন। অবশ্যই এটি একটি মতলবী রিপোর্ট, এবং নিঃসন্দেহে এটি একটি টেবিল স্টোরি। আমরা তো দীর্ঘদিন সাংবাদিকতা করছি, আর আমার চেয়ে আপনি তো আরো বেশি দিন সাংবাদিকতা করছেন। তো মনে করুন যে যখন একেবারে শুরু পর্যায়ে কোনো ভালো স্টোরি নেই, সম্পাদক এসে বলছে, মানে পত্রিকার কথা বলছি আমি, আজকে তো ভালো লিড করার মতো নেই কিছু, মানে একটা টেবিল স্টোরি করে দেওয়া। কি ধরনের স্টোরি? পলিটিক্যাল স্টোরি। এই ওই রাজনৈতিক দল কি করছে, এ কি করছে, পুরোপুরি একটা ছাকানাকা নিউজ করে দেওয়া। এরকম নিউজ অনেক করেছি, এটা বাস্তবতা। উদ্দেশ্য ছিল না এর মধ্যে, অন্য কোনো উদ্দেশ্য, মানে বদ উদ্দেশ্য ছিল না, ছিল পত্রিকার স্বার্থে একটু চটকদার নিউজ। কিন্তু এই নিউজটা চটকদার নয়, এই নিউজটা চমকদার নয়। এই নিউজটা, আপনি যে শব্দটা ইউজ করেছেন মতলবী রিপোর্ট কিনা, এটি নিঃসন্দেহে মতলবী রিপোর্ট এবং টেবিল স্টোরি। আপনি দেখুন ওই রিপোর্টে বলা রয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আসে, তিনি তার নিরপেক্ষতা প্রমাণ করেছেন। একজন নিরপেক্ষ ব্যক্তিকে, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি পদে বসানো হয়, তাহলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, বিশ্লেষকরা কারা? কোন বিশ্লেষকের মন্তব্য পেল না, কোন বিশ্লেষকের নাম কোট করতে পারলো না। আপনার তো আপনার বক্তব্য তো অনেকে নেয়, আপনার উদ্ধৃতি অনেক পত্রিকা ইউজ করে, সে ডয়েচে ভেলে থেকে শুরু করে নানান ধরনের আন্তর্জাতিক গণমাধ্যম, দেশীয় গণমাধ্যম। আপনাকে তো একটা ফোন দিতে পারতো, কিন্তু না, কাউকে ফোন দেবে না। এখন ডক্টর ইউনূস সম্বন্ধে একটা পজিটিভ শব্দ ব্যবহার করার মতন
কোনো রাজনৈতিক বোদ্ধা বা বিশ্লেষক, অধ্যাপক, সাংবাদিক কেউ নেই। তার যারা লেসপেন্সার, জামাত সহ কিছু সুবিধাবাদী গোষ্ঠী, তার দ্বারা যারা সুবিধা প্রাপ্ত হয়েছে, ক্ষমতা প্রাপ্ত হয়েছে, তারা বলবে। এখন তারা তো বিশ্লেষক হতে পারে না। এবং তিনি যে নিরপেক্ষ, এটা তো বিএনপি মনে করে না। বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, বিএনপি তো মনে করেন। তো বিএনপি বলেছিল একাধিকবার যে গণভোট আমরা কেন মেনে নিয়েছিলাম, জুলাই সনদ আমরা কথার কথা অর্থে কেন মেনে নিয়েছিলাম, এই নির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল না, এই নির্বাচনে নানান ধরনের ষড়যন্ত্র চলছিল, 5 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। তাহলে কি বিএনপি নিজেও কনফিউজড না? তাদের মধ্যে বিশ্বাস জন্মে গিয়েছিল যে ডক্টর ইউনূস নির্বাচনে টালবাহানা করছে বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতে বা বিশেষ একটি গোষ্ঠীর ক্ষমতা নিয়ে আসতে, অথবা নির্বাচন না দিতে নিজে ক্ষমতায় থাকার জন্য নানান ধরনের ছলচাতুরি করছে। এটা তো বিএনপির কথা, আমার কথা নয়। সেখানে কেন এই পরামর্শ দেওয়া হচ্ছে ইত্তেফাকের পক্ষ থেকে? আমি মনে করি এটি ইত্তেফাকও করেনি, হয় কোনো এজেন্সি দিয়ে করানো হয়েছে, অথবা ডক্টর ইউনূস তো পিআরে খুব সিদ্ধহস্ত, তার পিআর টিম বেশ শক্তিশালী। গার্ডিয়ান থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে তার পক্ষে টাকা দিয়ে অনেক ধরনের রিপোর্টের মধ্যে প্রকাশ হয়েছে, কথিত রিপোর্ট, এগুলো অ্যাকচুয়ালি বিজ্ঞাপন। তো এটাও এক ধরনের বিজ্ঞাপন। অতএব ইউনূসের খেলা এখনো থামেনি। এর কারণ হচ্ছে এটি, ইউনূসের খেলা এখনো থামেনি। মাঝে তো আমিও আপনার সাথে টক করতে বলেছি এই কথা অনুষ্ঠানে যে ডক্টর ইউনূস তার খেলা এখনো থামায়নি। এবং মাঝে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির পোর খাওয়ার শীর্ষ নেতৃত্ব নিয়ে যখন আলোচনা হচ্ছে, ইভেন জাতিসংঘে সদ্য নিয়োগকৃত স্থায়ী দূত বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানের নামও আসছে, ইউনূসের নামটা অনেকটা আড়ালে চলে গিয়েছিল। সেখানে কেন ইউনূসের বিষয়ে এইভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ইত্তেফাকের মতো একটি রিপোর্ট, মানে ইত্তেফাকের মতো একটি পত্রিকায় রিপোর্ট করা হলো, এটি একেবারেই মানে হাস্যরসে কিছু নেই। এটি একেবারে হালকা কোনো ঘটনা নয়। ডিপ স্টেট খেলছে, ডিপ স্টেট খেলছে। যাদের এজেন্ডা ইউনূস বাস্তবায়ন করছিল, তাদের কোনো অংশ হয়ে তিনি এখনো মাঠে রয়েছেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি যারা ক্ষমতায় আসতে চায়, এটি তাদেরও খেলা হতে পারে। তখন তিনি রিসেট বাটনে প্রেস করতে চেয়েছিলেন, প্রেস করেছেনও, হয়তো সেই প্রেস করার কারণে সম্পূর্ণটা উল্টে পাল্টে দিতে পারেননি, বাকিটা করতেই তার খেলা এখনো রয়েছে। জি, আরেকটা প্রসঙ্গ নিয়ে একটা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত দুদিন ধরে, কালকে আপনার হবিগঞ্জে এনসিপির একটা তার ওই পদযাত্রার প্রোগ্রাম ছিল, সেখানে কিছু লোক তাদেরকে পিটিয়েছে। এটা নিয়ে না আমি যে বিভিন্ন মানে পত্রিকার যে নিউজগুলি দেখলাম, আমি একটু হতবাকি হয়ে গেছি, আমি একটু বিস্মিত হয়েছি। এই কারণে হয়েছে, আমি তো এই ধরনের এই যে গায়ে হাত তোলা, লাঠি দিয়ে পেটানো, এটা তো আসলে এক ধরনের, আমি মনে করি যে এটা অনিয়ম, এটা 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 এক ধরনের দস্যুতাই মনে করি। হ্যাঁ, তো কিন্তু যে নিউজগুলি পত্রিকা আমি দেখলাম, বিশেষ করে প্রথম আলো যে নিউজগুলো দেখলাম, সেখানে যে কমেন্ট গুলো, আমি কমেন্ট গুলো পুরো হতবাক, যে সবাই মধ্যে যেন আনন্দের ব্যাপার। তো আমার কথা হলো কি, যে দেখেন এই দলটা আমাদের একটা আন্দোলনের সঙ্গে তারা ছিল, সামনের সারিতেই ছিল, তারা একটা জায়গায় যে নিরীহের মতো মার খেলো। আমি নিজে মনে করি যারা মেরেছে তারা কাজটা অন্যায় করছে, কারণ কারো গায়ে হাত তুলতে পারে না। যদিও তাদের মধ্যে অনেকের বক্তব্য খুবই আপনার উত্তেজনাপূর্ণ ছিল, উত্তেজনা সৃষ্টিকারী ছিল, যতই হোক আপনি তো তাদের গায়ে হাত তুলতে পারেন না। কিন্তু তারা গায়ে হাত তুলছে, এবং সেটা নিয়ে নিউজ হওয়াতে সাধারণ পাঠকরা যেটা আনন্দ পাচ্ছে। বলতেছে, কেউ বলতেছে যে আরো মারা হলো না কেন, কেউ বলতেছে ডোজ একটু কম হয়ে গেছে। এই যে এই ধরনের কথাবার্তা হচ্ছে, আমার কিন্তু দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো আপনার কাছে, যে এই যে তাদেরকে এভাবে কোথাও একটা অনুষ্ঠান করতে গেলে তাদের উপর চড়াও হচ্ছে কেউ কেউ, এই চড়াও হওয়াটা আসলে আপনি ঠিক মনে করেন কিনা? এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা কিনা? আর দ্বিতীয়ত হলো যে আমাদের বাংলাদেশের মানুষের তো একটা স্বভাব আছে যে যে মার খায় তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হয়, কিন্তু এই বিভিন্ন পত্রপত্রিকার পাঠকরা এনসিপির প্রতি সহানুভূতিশীল হচ্ছে না কেন? এটি আমাদের দুর্ভাগ্য। হচ্ছে না কেন সেই প্রশ্নের উত্তর আপনি নিজেও জানেন। যেহেতু প্রশ্নটা আমাকে করেছে, আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আপনি জানেন।
প্রথম কথা হচ্ছে যে অবশ্যই এটি নিন্দনীয়, এটি একটা সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন সমাজ ব্যবস্থা এটি চলতে পারে না, কিন্তু এই কালচার হয়ে আসছে আমাদের। আর এনসিপি তো একটা ক্ষুদ্র দল। আপনি সেদিন কোনো এক টকশোতে বলছিলেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের মানে এনসিপির যে নেতাকর্মী আছে, একটা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তার সমপর্যায়ে হবে না। আমি একটু ডিফার করি আপনার সঙ্গে। ওটা উপজেলা নয়, ওটা ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে, এনসিপি সারা বাংলাদেশের নেতাকর্মীও সে এক সমান হবে না। মানে এটা আমি মনে করি, আপনারটা হয়তো হতে পারে উপজেলার ক্ষেত্রে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে তাদের উপরে কেন এই কথা বলছি, তাদের উপরে এই বল প্রয়োগ কোনো দরকার ছিল না। আচ্ছা, দরকার ছিল না এটা যেমন সত্য কথা। আমি আবারও বলছি যে নিন্দনীয়, চরম নিন্দনীয়, এটি আমরা দেখতে চাই না। হিংসাত্মক রাজনীতি আমরা দেখতে চাই না। এবং 5 আগস্টের যে স্পিরিট, আমি মনে করি কোনো স্পিরিট ছিল না, ওটা কেবল শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল, কোনো চেতনা বেতনা ছিল না, এটা বাস্তবতা। এবং এর আগে ওই সময় কেউ বলেনি যে আমরা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করব, আমরা এই সনদ তৈরি করবো, এই করবো, সেটা কেউ বলেনি। পরবর্তী সব রাজনৈতিক এজেন্ডা যাই হোক, তারপরও যা ছিল, এই তরুণরা যা বলেছিল, যারা আজকে মার খাচ্ছে, আমি অবশ্যই তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। কিন্তু তারা তো বলেছিল যে ফ্যাসিবাদ সরকারের পতন চাই। তো ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে অভিযোগগুলো কি ছিল? এই তো ছিল বিরোধী দলের উপরে আক্রমণ, তারা যেভাবে চালাচ্ছিল, গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, ইত্যাদি ইত্যাদি, মানুষের কথা বলার অধিকার, তার কোনোটি কি হয়েছে বৃদ্ধি ছাড়া? নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া, যে নির্বাচন হয়েছে সেটাও বিতর্কিত নির্বাচন, সেটা আমরা অবশ্যই বলতে পারি না যে সুষ্ঠু নির্বাচন, সব ইনক্লুসিভ নির্বাচন, সেটা আমরা বলতে পারি না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে বিএনপির, মানে আমি যদি সুশীলের মতো কথা বলি, সুশীলের মতো কথা বলি, আহ তাহলে বলবো অবশ্যই বিএনপির ঠিক হয়নি। আর যদি একজন অজ্ঞ হিসেবেও কথা বলি, তারপরেও বলবো এটা ঠিক হয়নি। কিন্তু আপনি যে বললেন দ্বিতীয় কোশ্চেনটি, সাধারণ মানুষ কেন খুশি, ফেসবুকে এত হাসি ঠাট্টা এগুলো কেন? আমরা এগুলোকেও সমর্থন করি না, কিন্তু যারা এই বলছে, আনন্দ প্রকাশ করছেন, তাদের পক্ষে কি কোনো যুক্তি নেই? সার্ভিস আলমরা বলছে তারা মবের শিকার হয়েছে। ইউনুসের 8 আগস্ট থেকে, 2024-এর 8 আগস্ট থেকে, অথবা আমরা যদি 5 আগস্ট থেকে ধরি, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর থেকে, এই যে আবার আগস্ট আসতে যাচ্ছে, এই 2 বছর আমরা কি দেখেছি? যত্রতত্র মব, যত্রতত্র বুলডোজার দিয়ে সবকিছু গুড়িয়ে দেওয়া। এরা যায়নি জাতীয় পার্টির কার্যালয় আগুন দিতে, মব ক্রিয়েট করতে, করা তো হয়েছে। এরা করেনি বঙ্গবন্ধুর 32 নম্বর গুড়িয়ে দিয়েছে না কয়েক দফা দিয়ে, ঘোষণা দিয়ে। এরা আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে না মব ক্রিয়েট করে, কিন্তু তখন কিন্তু এরা মব বলেনি এগুলোকে। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে না, তখন এগুলোকে মব বলা হয়নি। হয়রাজ এদের গুরু ডক্টর ইউনুস, তার যিনি প্রেস সচিব মিস্টার শফিকুল আলম থেকে শুরু করে, এই যে তাজুল ইসলামের কথা বললাম, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, তারা তো বলছিল যে এগুলোকে মব বলা যাবে না, এগুলো প্রেশার গ্রুপ, এবং এইগুলোকে মব বলে জুলাই আন্দোলনকারীদেরকে ছোট করা হচ্ছে, বলা হয়েছে তো। তাহলে ওইগুলো যদি মব না হয়ে থাকে, হবিগঞ্জে যেটি ঘটলো, সেটিকে কেন তারা মব বলবে? শুনুন, এগুলো শুনতে খারাপ লাগতে পারে, প্রকৃতির বিচার অনেক বেশি নিষ্ঠুর। প্রকৃতি ছাড় দেয়, ছেড়ে দেয় না। বিএনপি কি করেছে না করেছে সে কথা তো বললাম, ঠিক হয়নি। যদি ছাত্র দল, যুব দলের নেতা কর্মীরা এই কাজটি করে থাকে, তারা তো অস্বীকার করেছে যে তারা তারা কেউ করেনি। কিন্তু আজকে আমি একটু অন্যায় করলাম আপনার প্রতি, আপনি আমার প্রতি পাল্টা কোনো আক্রমণ করলেন না, আপনি উদারতা দেখালেন। কিন্তু কোনো না কোনো ভাবে আপনার প্রতি যে অন্যায় আচরণটি করেছি, প্রকৃতি আমাকে বুঝিয়ে দেবে, প্রকৃতি সেই প্রতিশোধটা নেবে। এটা প্রকৃতির, এটা প্রকৃতির সূত্র, বিজ্ঞানের সূত্র তো বলে, নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। মনোবিজ্ঞানও বলে, সাইকোলজি বলে, আপনার প্রকৃতি বিজ্ঞান বলে, তো এতগুলো বিজ্ঞান তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং আমার আশঙ্কা, এই মব তাদের উপরে আরো ঘটবে। আমি চাই না এটি ঘটুক, কিন্তু আমরা না চাইলেও প্রকৃতি বসে থাকবে না। প্রকৃতি ঠিকই তার হিসাবটা যার যার মতো করে বুঝিয়ে দেবে। আচ্ছা, ছোট্ট করে একটা কথা জানতে চাই, যেহেতু আপনি মব নিয়ে আলোচনা করলেন, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে জিনিসটা দেখলাম, এই সালাউদ্দিন আম্মারের তাণ্ডব, এই ব্যাপারে আপনি একটু
নিজেও আপনার ইয়েতে চাইল্ড অ্যাটেন্ডে করেছেন, এই ব্যাপারে আপনার একটা ছোট্ট মন্তব্য চাচ্ছেন। এই বিষয়টা না মানে আমাকে বেশ ভাবাচ্ছে যে তারা যে উদ্ধতপূর্ণ আচরণ করে আসছিল। আমাদের ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, তিনি মুজিববাদী সন্ত্রাসী, তাকে মুজিববাদী সন্ত্রাস মানে সন্ত্রাসী বলা হচ্ছে, মুজিববাদী দালাল বললে এক কথা, সন্ত্রাসী বলা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমকে যে মানে বিএনপি থেকে যে প্রশাসক বসানো হয়েছে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় সংস্থায়, তো তারা নাকি লম্পট, তারা সন্ত্রাসী, তারা ইত্যাদি ইত্যাদি আরো স্ল্যাং ইউজ করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এগুলো কারা করছে? মির্জা ফখরুল বসিয়েছেন, মির্জা ফখরুল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। অর্থাৎ মির্জা ফখরুলও নাকি বদমাইশ, সন্ত্রাসী, চাঁদাবাজি, আহ আরো আরো অনেক শব্দ। এই ধরনের শব্দ নতুন কিছু নয়, এরা এইভাবে করে আসছে। যাই হোক, তারপরেও এটি ঘটেছে। ঘটলো, বিএনপি সহ্য করতে পারছে না, তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। যদি তাদের পক্ষে যুক্তি তুলে ধরি, তাহলে সালাউদ্দিন আম্মারকে কেন সবকিছুতে ছাড় দিচ্ছে? সালাউদ্দিন আম্মারের হাত কি সরকারের চেয়ে লম্বা, তারেক রহমানের চেয়ে লম্বা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের চেয়ে লম্বা? এবং সেই কাজটি নিয়মিত করে আসছে। ডিন 6 জন ডিনকে বাধ্যতামূলক ভাবে অবসর মানে পদত্যাগে বাধ্য করা হয়েছে। শিক্ষকদের দরজায় গিয়ে যখন তখন লাথি, তাদেরকে জিম্মি করে রাখা, লাইব্রেরির ভিতর বাঁশ দিয়ে